মানে সরকারি কর্মচারীদের মুখ বন্ধ করার সার্কুলার তা তো আগে ছিলই। সরকারও ওই এই অংশটার কণ্ঠরোধ করতে একটু বেশি আগ্রহী ছিলেন। এখন সরকার যদি এই অর্ডারের অপব্যবহার করে তা খুব দুর্ভাগ্যজনক হবে। এর মানে আবার এটাও কিন্তু নয় যে একটা সরকার সদ্য গঠিত হয়েছে, প্রতিটি পদক্ষেপেই আমরা সেই সরকারের সমালোচনা করব। রাজ্যে নতুন সরকার গঠনের পর থেকেই একের পর এক পদক্ষেপ নিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই তালিকায় সবচেয়ে বড় কোপটি পড়ল রাজ্য সরকারি কর্মীদের মুক্ত মত প্রকাশ ও সংবাদ মাধ্যমের সঙ্গে যোগাযোগের স্বাধীনতার ওপর। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক অংশুমান কর। অংশুমান দা, সরকারি কর্মীদের মুখ বন্ধের এই ফরমানকে কিভাবে দেখছেন? না, আমি তো সকালেই একটা পোস্ট করেছিলাম যে মুহূর্তে এই ফরম্যানটা আমার হাতে আসে, সঙ্গে এই নির্দেশিকা আমার হাতে আসে। এখানে দুটো বিষয় আছে। একটা হচ্ছে এটা খুব স্পষ্ট এবং পরিষ্কার যে রাজ্য সরকার চাইছে না সরকারি কর্মচারীরা রাজ্য সরকারের কোনো বিষয়ে কোনোভাবে মুখ খুলুক, অ্যা রাজ্য সরকারের বিরোধিতা করুক। এখন কেবলমাত্র সরকারি কর্মচারীদের ক্ষেত্রে যদি এই নির্দেশিকাটা জারি করা হতো ১ম এই, তাহলে হয়তো যে পরিমাণ শোরগোল হয়েছে সেটা হতো না। তার কারণ হচ্ছে যে অ্যা আমরা জানি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এবং পশ্চিমবঙ্গেও দীর্ঘদিন ধরেই কিন্তু এই নির্দেশিকাটা চালু আছে। মানে কেবলমাত্র সরকারি কর্মচারীদের ক্ষেত্রে। বাকিদের ক্ষেত্রে কিন্তু এই নির্দেশিকাটা চালু ছিল না। তো এবং সরকারি কর্মচারীদের ক্ষেত্রে অনুমতি নেওয়ার একটা ব্যাপার থাকে। আমি নিজে একসময় একেবারে পিওরলি মানে সরকারি চাকরি করেছি। একটি গভর্নমেন্ট কলেজে পড়াতাম। তো তখনও আমি জানতাম এবং তখন আমাদের এই নিয়মকানুন মেনে চলতে হতো যে এই নির্দেশিকা আছে। এবং সেখানে একটা পত্রিকা প্রকাশ করতে গেলে, লেখালেখি করতে গেলে পত্র-পত্রিকায় সবসময় অনুমতি নিতে হতো। তো কাজেই সেটা যদি হতো তাহলে আমি বলতাম যে এতখানি মানে শোরগোল হতই না। বা আমিও বলতাম যে ঠিকই আছে। এটার বিরুদ্ধে এতখানি প্রতিবাদ করার কিছু নেই। কিন্তু সকালবেলায় যে সার্কুলারটা নিয়ে আমি পোস্ট করেছিলাম বা যেটা ভাইরাল হলো আজকে সকালে, কালকে রাতের থেকে ঘুরতে শুরু করেছে সমাজ মাধ্যমে। সেখানে স্পষ্ট করা ছিল যে গভর্নমেন্ট এইডেড এবং অটোনোমাস বডি এবং সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এর আওতায় আসবে। মানে সরকারি কর্মচারীদের মুখ বন্ধ করার যে সার্কুলার তা তো আগে ছিলই। এটাকে নতুন করে আবার একটা সার্কুলার প্রকাশ করার কোনো প্রয়োজনই ছিল না। কেননা ওটা তো বলবৎই আছে। ছিলই, সেই সার্কুলার আছেই। নতুন করে এই সার্কুলারটা বলবৎ করার আমার মনে হচ্ছে চেষ্টা হয়েছিল একটাই মাত্র কারণে, যাতে করে এই অংশটা, এই যে বললাম যে এদের নাম স্পষ্ট করে উল্লেখ করা ছিল যে শিক্ষা প্রতিষ্ঠান, অটোনমাস বডি এবং গভর্নমেন্ট এইডেড যে সমস্ত প্রতিষ্ঠান সেগুলি সবকটি এই নির্দেশিকার আওতায় ছিল। যেজন্যই আমি নিজেও প্রতিবাদ করি এবং অন্যরাও প্রতিবাদ অনেকেই করতে শুরু করেন। তখন একটা বিভ্রান্তি ছড়ায়, অনেকে বলতে থাকেন, "না, এই গোটা অর্ডারটাই আগে ছিল।" এই গোটা অর্ডার কিন্তু আগে ছিল না। আমি আবার পরিষ্কার করছি, সরকারি কর্মচারীদের জন্য এই বিধিনিষেধগুলো বহুদিন ধরে আমাদের রাজ্যে চালু আছে, অন্যান্য বিভিন্ন রাজ্যের মতো এবং কেন্দ্র সরকারের কর্মচারীদের মতো। তো সেটা একটা বোঝা যায়, কেননা আমি যখন সরকারের চাকরি করছি, আমি একেবারে প্রত্যক্ষভাবে সরকারের একটা অংশ। সরকার যে সিদ্ধান্তই নিক না কেন, সেই সিদ্ধান্তের আমিও কোথাও একটা ভাগীদার হয়ে যাচ্ছি। তো আমার যদি কোনো গ্রিভান্স থাকে, আমার যদি কোনো ক্ষোভ থাকে, সেটা আমি ১ম এ সরকারকেই জানাবো। তারপরে সেটা আমি অ্যা অ্যা পাবলিকের কাছে নিয়ে যাবো। এটাই দস্তুর হওয়া উচিত, কিচ্ছু বলার নেই। কিন্তু যারা প্রত্যক্ষভাবে সরকারের অধীনে কাজ করেন না, আমি যেমন একটা বিশ্ববিদ্যালয়ে পড়াই, আমাকে তো পশ্চিমবঙ্গ সরকার অ্যাপয়েন্ট করেনি। আমাকে অ্যাপয়েন্ট করেছেন আমার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। তো সেক্ষেত্রে তো এবং একটা সাহিত্য শাসিত সংস্থা একটা বিশ্ববিদ্যালয়। অবশ্যই আমার কিছু স্বাধীনতা আছে। এবং সর্বোপরি যেটা খুব গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যে সংবিধান মোতাবেক প্রত্যেক নাগরিকের কিন্তু স্বাধীন মত প্রকাশ করার অধিকার রয়েছে। এটা এটা হতে পারে না যে স্বাধীন মত প্রকাশের অধিকারকে কেড়ে নেওয়া হবে এবং কণ্ঠরোধ করা হবে। তা যদি হতো, তাহলে এই যে অতীতের সরকার ছিল, এই অতীতের সরকার তৃণমূল সরকার বা তার আগের বামফ্রন্ট সরকার, তাদের বিরুদ্ধে আমি তো দেখেছি যে ধারাবাহিকভাবে বিজেপির সমর্থনে সেই সরকারের সমালোচনা করে সরকারি কর্মীদের এক অংশ এবং অবশ্যই স্কুল, কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মানুষও কথা বলেছেন। কিন্তু তাদের বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মনে হচ্ছিল যে এই সরকারও ওই এই অংশটার কণ্ঠরোধ করতে একটু বেশি আগ্রহী ছিলেন। তারপর আমার ধারণা যে এই যে একটা প্রতিবাদ হলো, সকাল থেকে প্রবল প্রতিবাদ হলো। তার ফলেই এত দ্রুত সিদ্ধান্ত।
পাল্টে গেল। দাদা, আপনি ওই সংশোধিত নির্দেশিকা নিয়ে বললেন, কিন্তু আমি কোশ্চেনটাকে আরেকটু এক্সটেন্ড করব। এই সংশোধিত যে নির্দেশিকা আছে এটার মধ্যে কি কি বদল হলো এবং কারা কারা ছাড় পেলেন? হ্যাঁ, বদল যেটা মূল হয়েছে সেটা হচ্ছে আগের যে নির্দেশিকা তাতে স্পষ্ট করে উল্লেখ করা ছিল যে সমস্ত অটোনমাস বডিজ, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকার পোষিত যে সমস্ত সংস্থা, গভর্নমেন্ট এডেড যে সমস্ত সংস্থা, তাদের সেই সংস্থাগুলির সমস্ত কর্মচারীরা ওই বিধিনিষেধের আওতায় আসবেন। নতুন নির্দেশিকায় আমরা দেখছি যে এইগুলো একটাও উল্লেখ করা নেই। তার বদলে একটা নতুন শব্দ এসেছে, সেটা হচ্ছে প্যারাস্টেটাল। এখন এই শব্দটা নিয়েও একটা বিভ্রান্তি শুরু হয়েছে। অনেকেই বলছেন যে এই শব্দটা একটা ভেগ শব্দ। এর স্পষ্ট ব্যাখ্যা নেই এবং প্যারাস্টেটালের মাধ্যমেই এই সরকার বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলগুলোকে এই বিধিনিষেধের আওতায় নিয়ে আসছে। কেবলমাত্র শব্দের মারপ্যাঁচ, এটা শব্দের খেলা। আমার সেটা মনে হচ্ছে না। তার কারণ সেটা করা সরকারের পক্ষে অত সহজ হবে না। প্যারাস্টেটাল শব্দটার আ আ যে অর্থ সেটা খুব পরিষ্কার। এটা হচ্ছে এমন কিছু সংস্থা যারা কাজ করে কখনো রাজ্য স্তরে, কখনো জেলা স্তরে, কখনো সার্বিকভাবে সারা দেশের জন্য। যেমন ধরা যাক এ এ আমাদের যে পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, সেটা একটা প্যারাস্টেটাল সংস্থা। যেটা জেলা স্তরে আছে ডিআরডিএ অনেক জায়গায়। বা স্যানিটাইজেশন হেলথ এর জন্য আছে ডিএইচএস। এইগুলোকে বলে প্যারাস্টেটাল সংস্থা। এগুলোর কিছুটা অটোনমি আছে, কিন্তু ফিন্যান্সের দিকটা আবার গোটাটাই সরকার দেখে। এইগুলোকে বলে প্যারাস্টেটাল সংস্থা। এই সমস্ত সংস্থায় যে সমস্ত কর্মচারীরা কাজ করছেন, তারা অবশ্যই এই বিধিনিষেধের আওতায় পড়লেন। আগের যে নির্দেশ ছিল তাতেও তারা এই আওতায় ছিলেন। কেননা সেখানে তো ওই সমস্ত অটোনমাস বডিজ বলেই দেওয়া হয়েছিল। এবার কিন্তু সমস্ত অটোনমাস বডিজ বলা হয়নি। অটোনমাস বডিজ গুলোর মধ্যে নির্দিষ্ট ধরনের একটি সংস্থা, সেটা হচ্ছে প্যারাস্টেটাল সংস্থা। যে সংস্থাগুলি, তাদেরকে এই অর্ডারের আওতায় আনা হয়েছে। এখন সরকার যদি এই অর্ডারের অপব্যবহার করে এবং বলে যে প্যারাস্টেটাল সংস্থা এই শব্দটার দ্বারা আমরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়কেও বোঝাচ্ছি, তা খুব দুর্ভাগ্যজনক হবে। আমি চাইবো, দাবি রাখবো যে সরকারের তরফ থেকে এই প্যারাস্টেটাল শব্দটার সঠিক অর্থ কি সেটা নিয়েও একটা ব্যাখ্যা হাজির করা হোক। তাহলে আর কোনো বিভ্রান্তি থাকে না। কিন্তু আমি যেটুকু বুঝেছি বা ইংরেজি ভাষা আমাকে যা বলছে, তাতে প্যারাস্টেটাল শব্দটার মধ্যে কিন্তু সরকার পোষিত স্কুল, কলেজ এবং সম্পূর্ণ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় পড়ছে না। বিজেপি বলেছিল ভরসা ইন, ভয় আউট, কিন্তু বুলডোজার হকার উচ্ছেদ থেকে এই নির্দেশিকা ভয়ের বাতাবরণ তৈরি করছে না? আপনার কি মনে হয়? হ্যাঁ, নিশ্চয়ই করছে। ভয়ের বাতাবরণ তৈরি তো করছেই। আদর্শগতভাবে বিজেপি যে জিনিসগুলোতে বিশ্বাস করে সেই অ্যা একটি মতবাদেও প্রায় আমার বিশ্বাস নেই। অবশ্যই আমি দেশকে ভালোবাসি। আমি দেশকে ভালোবাসি না তা নয়। কিন্তু উগ্র জাতীয়তাবাদের পক্ষে তো আমি নই। এর মানে আবার এটাও কিন্তু নয় যে একটা সরকার সদ্য গঠিত হয়েছে, প্রতিটি পদক্ষেপেই আমরা সেই সরকারের সমালোচনা করব। আমি যেটা দেখেছি এখনো পর্যন্ত যে কতগুলো ক্ষেত্রে এই সরকার মানুষকে ভরসা দেওয়ার চেষ্টা করেছে, সেটাকে আমি অস্বীকার করছি না। যেমন কিছু ক্ষেত্রে পুলিশ খুবই তৎপর হয়েছে। বিজেপির কয়েকজন নেতাকেও পুলিশ যারা হুমকি দিয়েছিলেন অ্যাম অ্যা নির্বাচন পরবর্তী সময়ে, তাদের বিজেপি বহিষ্কার করেছে এবং সেরকম কয়েকজন নেতাকে পুলিশ ইতিমধ্যেই অ্যারেস্ট করেছে। তো এগুলো তো ভরসা দেবার মতোই কাজ। একই সঙ্গে ভয় ধরানোর মতো কাজ যেটা তুমি বললে, একদম তাই। যেভাবে পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ হয়েছে, বুলডোজার নেমে এসেছে, সেটা তো ডেফিনিটলি ভয়ের একটা বাতাবরণ অবশ্যই তৈরি করেছে একাংশের মধ্যে। বা অ্যা অ্যা মানে পশু বলি নিয়ে যে সার্কুলারটা বেরিয়েছে, সেটাতেও যথেষ্ট কনফিউশন তৈরি হয়েছে এবং একটা অংশের মধ্যে ভয়ের বাতাবরণ ডেফিনিটলি তৈরি হয়েছে। তো যে কারণে এটা আমি বলব না যে সর্বস্তরে এই বিজেপি সরকার অ্যা মানুষকে এই বিশ্বাসটুকু দিতে পেরেছেন যে ওদের উপর সম্পূর্ণ ভরসা করা যায়। কোনো ক্ষেত্রে ভয়ের একটা বাতাবরণ ওরা তৈরি করেছেন। কোনো ক্ষেত্রে একটা ভরসা দেওয়ার, ভরসা জোগানোর মানুষকে চেষ্টা করেছেন। এখনো পর্যন্ত মিক্সড। এই সরকার যখন আরো গতিতে ছুটতে শুরু করবে, কাজ শুরু করবে, তখন ধীরে স্পষ্ট হবে যে কোনটা থাকছে শেষ পর্যন্ত। এই ভয়ের বাতাবরণটাই থাকছে? নাকি এই যে ভরসা দেওয়ার একটা চেষ্টা ওরা করেছেন, সেই ভরসা দেওয়ার চেষ্টা জারি থাকবে এবং ভরসার বাতাবরণ তৈরি হবে।
এত দ্রুত এক্ষুনি সেটা হয়তো বলা যাবে না। এই মুহূর্তে দাঁড়িয়ে দুটোই আছে। আমি যেটা বললাম যে অন্ধভাবে এই সরকারের সমালোচনা তো করব না। তার কারণ আমি একটা নতুন সরকার, তাকে একটু সময় দেওয়ার পক্ষেই আমি। তো সেই কারণেই অন্ধ বিরোধিতা আমি করব না। আমি বলব যে কয়েকটা জায়গায় তারা ভরসা জোগানোর চেষ্টা করেছেন মানুষকে, সেরকম কিছু ডেফিনিটলি কাজ হয়েছে। পার্ক সার্কাসের বিক্ষোভটাকেও যেভাবে পুলিশ নিয়ন্ত্রণে এনেছে, বড় কোনো জায়গায় যায়নি। ওটা থেকে অনেক কিছু হয়ে যেতে পারত। সেটাও আমি বলব যে আমাদের রাজ্যের স্বাস্থ্যের পক্ষে ভালোই। যেভাবে পুলিশ সক্রিয় হয়ে গোটা বিষয়টাকে নিয়ন্ত্রণে এনেছে, খুব বড় গোলমাল ছাড়া। তো এগুলো তো ভরসা। কিন্তু ডেফিনিটলি বিশেষ করে আমি বলছি এই বুলডোজার সংস্কৃতি, অ্যা হকার উচ্ছেদ, পুনর্বাসন ছাড়া এগুলো তো ডেফিনিটলি ভয়ের একটা বাতাবরণ তৈরি করেছে এবং সেই কারণেই আসলে এই সার্কুলার নিয়ে এত হইচই হয়েছে। ওই ভয়টা এবার এক্সটেন্ড করে দেওয়ার চেষ্টা হয়েছিল। অ্যাম বিশেষ করে আমি বলব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত অংশের মানুষের মধ্যে। সেইজন্যই এতখানি প্রতিবাদ কিন্তু আজকে সকাল থেকে সমাজ মাধ্যমে দেখা গেছে।